সবাই চক্ষু বন্ধ করে বাড়ি ফিরে গেছে। সেই আন্দোলনের পাশের কিল্লা হয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয় পরের দিন যেভাবে রুখে দাঁড়িয়েছে, এই আন্দোলনের দ্বিতীয় শক্তি মানে দ্বিতীয় প্রাণ ফিরিয়ে দিয়েছিল সেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়। আজকে প্রশ্ন করতে চাই, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কয়জন শিক্ষার্থী জীবনে বিসিএস পরীক্ষা দেয় বা সরকারি পরীক্ষা দেয় যে তাদের কোটার জন্য নামতে হবে? প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থী এই কোটার জন্য নামে নাই। তারপরে বাংলাদেশের হাজার হাজার লাখ লাখ কোটি কোটি জনতা তারা এই কোটা চেনে না, তার জন্য নামে নাই। এবং তারা শুধু এই আন্দোলনের জন্যই বা হাসিনাকে উৎখাতের জন্য নামে নাই, তারা নেমেছে এমন একটা ফ্যাসিবাদী শক্তি, যেই শক্তি তাকে ন্যূনতম মানুষ হিসেবে বেঁচে থাকার মর্যাদা দেয় না। তাকে খুন করে রোজা অবস্থায় ধর্ষণ করে, আয়না ঘরে নেয়, তার জবানটাকে কেড়ে নেয়। এর বিরুদ্ধে সে বারবার লড়তে চেয়েছে, সে চূড়ান্ত কোনোভাবে ডাক পায় নাই। সেই ছাত্র জনতাকে দেখেছে নেমেছে, এই সুযোগে সে রাজপথে নেমে এসেছে। সে শুধুই একটা ক্ষমতার পালাবদল করবার জন্য হাসিনাকে হটিয়ে আমাকে বা আপনাকে অপরাপর অন্য কাউকে প্রধানমন্ত্রী বা দলের ক্ষমতায় আনার জন্য সে জীবন দেয় নাই। সুতরাং আমাদের স্পষ্ট দাবি, এই কথা বলবার পরে যদি আপনারা আমাদেরকে কেউ বলেন আমরা নির্বাচন চাই না, তাহলে আপনি হয়তো মূর্খ অথবা আপনি জ্ঞান পাপী। কারণ নির্বাচন ছাড়া বিকল্প নাই। নির্বাচিত সরকার আমাদের লাগবেই লাগবে, কিন্তু সেটা কেমন নির্বাচন? আমরা কি সেই নির্বাচন দেখতে চাই যে ডিসিরা রাতের আধারে দিনের ব্যালট ভরে রেখেছে, তারাই তো এখন আবার রিটার্নিং কর্মকর্তা হবে? আপনি বলেন 64 জেলায় কয়জন ডিসি পরিবর্তন হয়েছে? আইডার তাকে ডিসি থেকে এখন আবার সচিবালয় আনা হয়েছে, সচিবালয়ের সেই সব কুশীলবদেরকে এখন আবার ডিসি বানানো হয়েছে। আমরা তন্ত্রের মধ্যে আমরা কোন সংস্কার করেছি? যেই ডিসি যেই এসপি শত শত কোটি টাকা খেয়ে আমেরিকায় বাড়ি করেছে, কানাডায় করেছে, বেগমপাড়ায় বাড়ি কিনেছে, তারা এখন আবার রিটার্নিং কর্মকর্তা হবে। এবং যার কাছ থেকে টাকা নিয়ে আবারও এমপি বানিয়ে টাকা পাওয়া যাবে তাকে এমপি বানিয়ে দিবে। এমন একটা নির্বাচন কি আমরা চাই? না। আমরা ইতিহাসের নিরিখে শেখ মুজিব ক্ষমতায় আসার পর বাংলাদেশের সব থেকে কলঙ্কিত নির্বাচন হয়েছিল স্বাধীনতার পরে। এইটা নায়ক ফারুক পর্যন্ত বলেছে, হেসে হেসে তারা 5-6 পরে তারা আনন্দ নিয়ে ভোট দেয়। কত নির্লজ্জ জাতি 5 পরে ভোট দেয়, তা আবার গর্ব করে। এই হল তাদের 71-এর চেতনা। এই 71-এর চেতনা বিক্রি করে যারা বাংলাদেশকে বিক্রি করে দিয়েছিল, বাংলাদেশের জনগণ তাদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিল। সেই যুদ্ধে নেমেছে একটা নির্বাচনের জন্য নয়, আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ করতে হবে। তবে সেটা বাংলাদেশের ইতিহাসের সব থেকে সুন্দরতম নির্বাচনের মাধ্যমে। আমরা আপনাদেরকে একটা কথা জানাতে চাই, এই বৈঠকে নির্বাচন নিয়ে একটা রোডম্যাপ হলো, খুবই দারুণ। তারেক রহমান সাহেবরা বলেছিলেন ডিসেম্বরে, ফিরোজ সাহেব বলছিলেন এপ্রিলে, তারা উভয়ে ইগো ছেড়ে ফেব্রুয়ারির একটা ডেট নিলেন। আমরা যতদূর জানতে পেরেছি 12 ফেব্রুয়ারি হয়তো জাতীয় নির্বাচন হবে। তো জাতীয় নির্বাচন হলে তার কমপক্ষে 3 মাস আগে তফসিল হবে এবং এখন থেকে এই নির্বাচনে ডামাডোল বাজতে শুরু করবে। আপনারা মিডিয়ার ভাইয়েরা আজকে যারা এখানে জুলিয়ের সমাজের কথা শুনতে আসছেন, আপনারাও 2 মাস পর আসবেন না, কারণ তখন আপনারা সারা দেশে নির্বাচনী ক্যাম্পেইন প্রচারণা শুরু হয়ে যাবে। তো আপনাদের মধ্যে যেই সাংবাদিক জুলাইকে কভার করতে গিয়ে বুলেটবিদ্ধ হয়েছেন, আপনার ক্যামেরা ভেঙে ফেলেছে, আপনি চাকরিচ্যুত হয়েছেন, আপনার সেই রাষ্ট্রের মালিকানা কোথায়? আপনার রাষ্ট্রের মালিকানা কোথায় যাবে? সুতরাং আমাদের একটাই কথা, এখানে যেভাবে নির্বাচনের রোডম্যাপ ঘোষিত হয়েছে আমরা খুবই খুশি, আমরা গণতান্ত্রিক পথে যাচ্ছি। কিন্তু তার সাথে সাথে আমাদের বিচারের রোডম্যাপ কোথায়? আমাদের মৌলিক সংস্কারের রোডম্যাপ কোথায়? খুনি হাসিনার কেবল ট্রায়াল শুরু হয়েছে, শত শত হাজার হাজার গুন্ডাগুলো বিদেশে বসে মৌজ করে দেখেন কি ভয়াবহ ব্যাপার। বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা পাচার করে ইংল্যান্ডে নিয়ে গেছে। ডক্টর ইউনূস বিদেশ যাচ্ছে, সেখানে তার বিরুদ্ধে মিছিল করছে, টাকাগুলো ফিরিয়ে আনা যাচ্ছে না। এই হলো এখন পর্যন্ত তাদের ইকোনমিক সোর্স। আপনি তাদের আর্থিক শক্তিতে থাকতে পারেন নাই, অর্থ উদ্ধার করতে পারেন নাই, এখন পর্যন্ত একটা গণহত্যাকারীর বিচার করতে পারেন নাই। তার আগে আপনি নির্বাচনের ট্রেন ছেড়ে দিবেন, তাহলে এই 1500 শহীদের রক্তের সাথে তার বাবা মার সাথে আপনি কিভাবে মুখ দেখাবেন বলেন?